কি এটা? আচ্ছা বেসিক্যালি আমরা হচ্ছে জাভা সুইটের GUI দেখব। শুরু হচ্ছে। GUI হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে ইউজারের কাছে গ্রাফিক্সের মাধ্যমে আমি একটা ইন্টারফেস দিই। ইন্টারফেস বেসিক্যালি কি জিনিস? মিডিয়াম। ইউজারকে আমি একটা মিডিয়াম দেই যেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে। গ্রাফিক্যাল কেন বলতেছি? এটার মধ্যে গ্রাফ থাকে, কতগুলো পিক্সেল থাকে, পিক্সেলের কম্বিনেশন থাকে, কম্বিনেশন হয়ে সে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে। ওই স্ট্রাকচারটা আমি বেসিক্যালি দেখতে পারি, আর ওই স্ট্রাকচারের মাধ্যমে আমি হচ্ছে একটা ইন্টারফেস বা মিডিয়াম রেডি করি। এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এইখানে টেক্সট পেজের কথা বলতেছে যে এই ইন্টারফেসগুলো টেক্সটের মাধ্যমে আমরা ক্রিয়েট করি, বিভিন্ন টেক্সটের মাধ্যমে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসগুলো আমরা ক্রিয়েট করি বা ওই ইন্টারফেসটা আমরা রেডি করি। আর ওই রেডি করার মাধ্যমে ওই দুটোর কম্বিনেশন করে আমরা অ্যাপ্লিকেশন রেডি করি। অ্যাপ্লিকেশন মানে কোনো সফটওয়্যার। তো এই কাজগুলো আমরা করি। এখন হচ্ছে দেখি ফার্স্ট আমাদের এখানে কমান্ড লাইন আর্গুমেন্ট বলতেছে। চলো কমান্ড লাইন আর্গুমেন্ট জিনিসটা কি একটু দেখি। So in Java programming we can provide 0 or more command line arguments of string type from a terminal window. Terminal window চিনেন? কমান্ড from terminal যে ব্ল্যাঙ্ক স্ক্রিন থাকে এখানে দেন যে এরকম লিনাক্সে হচ্ছে এরকম একটা কমান্ড প্রম্পট থাকে, এটাকে টার্মিনাল বলে। লিনাক্স বা ম্যাক ওএস এর দেখবেন টার্মিনাল নামে লেখা থাকে। ওএস তো আপনারা লিনাক্স মনে ইউজ করেন নাই অনেকেই, যারা ইউজ করছেন তারা এটা দেখতে পাবেন যে স্টার্ট টার্মিনাল বা এই টার্মিনাল থেকে একটা অপশন থাকে। The sequence of arguments follows the name of the program class and is stored in an array of string object passed to the void string main method. মানে এখানে যে বলতেছে যে সিকোয়েন্স আছে প্রোগ্রাম ক্লাসগুলো অ্যারেতে স্টোর করে রাখা থাকে স্ট্রিং টাইপের অবজেক্টের মতো, ওইখান থেকে হচ্ছে মেইন মেথডে পাস করে। আচ্ছা এখানে একটা एग्जांपल দেওয়া আছে, তো আমরা एग्जांपल আমরা দেখি কি লিখছে। পাবলিক ক্লাস কমান্ড লাইন দিয়ে হচ্ছে আমাদের কি বললো, একটা ক্লাস ক্রিয়েট করছে। তারপর এখানে একটা মেইন মেথড দেওয়া আছে, মেইন মেথডে একটা মেথড ইউজ করা হয়েছে, সরি একটা লুপ ইউজ করা আছে ফর লুপ, যেটা 0 থেকে হচ্ছে আর্গুমেন্ট আছে। এখন আসে আর্গুমেন্ট আমরা কোথায় পাচ্ছি? এখানে আর্গুমেন্ট বলতে এই যে আর্টসটা আছে না, এই আর্টসটা, ওই যে এতদিন আমরা বলতেছিলাম যে আর্গুমেন্টের করসপন্ডিং একটা আর্গুমেন্ট যায় বা একটা স্ট্রিং যায়, স্ট্রিং অবজেক্ট যায়। এখানে আমরা বলতেছিলাম যে এটা বেশি একটা জানার দরকার নাই, এখন আমরা আস্তে আস্তে যখন পড়ব তখন শিখব। সো এখানে ওই জিনিসটার কথাই বলতেছে যে স্ট্রিং অবজেক্ট একটা অ্যারের মতো। এই স্ট্রিং অবজেক্টটা হচ্ছে সে পাস করে, কিভাবে পাস করে, কি থাকে, কোন প্রোগ্রাম, ওই প্রোগ্রামের ক্লাস কি, প্রোগ্রামটা কিভাবে স্টোর আছে, ওই জিনিসটা হচ্ছে পাস করতেছে এখানে স্ট্রিং আকারে। সো আজ দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, ওই যে স্ট্রিং টাইপের যে একটা প্যারামিটার ডিক্লেয়ার করলাম, সরি প্যারামিটার না, একটা আমরা স্ট্রিং টাইপের একটা ডাটা স্ট্রাকচার ডিক্লেয়ার করলাম, একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম আর্টস নামে। এই আর্টস এর মধ্যে বেসিক্যালি কি থাকে, ইনডেক্স গুলো থাকে, যে ক্লাস থাকে আমাদের বা হচ্ছে যে প্রোগ্রামগুলো। এখন যখন নিচে আমরা হচ্ছে একটু প্রিন্টের কাজটা করতেছি, 0 থেকে আর্টস যতগুলো থাকে কতগুলো আর্টস এর হচ্ছে স্ট্রিং এর ইনডেক্স হচ্ছে আমরা প্রিন্ট করতেছি। সো ফার্স্ট দেখেন ভ্যালু অফ আর্টস, এটা হচ্ছে 0 নাম্বার যে আমাদের ভ্যালু আসছে, এইটার ইনডেক্স হচ্ছে 30। তার মানে আপনার জাভার যে লাইনস গুলো আছে বা যেখানে ক্লাস বা প্রোগ্রামটা স্টোরড আছে, এটা 13 নাম্বার ইনডেক্সে হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার আর্গুমেন্টের 0 নাম্বার আর্গুমেন্ট আছে, মানে ফার্স্ট আর্গুমেন্টটা ওই 13 নাম্বার ইনডেক্সে রেডি আছে। দেন সেকেন্ড আর্গুমেন্টটা মানে 1 নাম্বার আর্গুমেন্ট আছে 15 নাম্বার লাইনে, তারপর হচ্ছে আর্গুমেন্ট 2 আছে ইনডেক্স নাম্বার 17। এরকম করে এই যে স্ট্রিং অবজেক্টটা আমরা ক্রিয়েট করছি যেটা হচ্ছে স্ট্রিং আর্টস, ওইটা তো হচ্ছে এগুলো সেভ করা আছে। সো এইটা হচ্ছে আমরা লাস্টে হচ্ছে প্রিন্ট করার সময় হচ্ছে দেখতে পাচ্ছি। আর এইটা বেসিক্যালি হচ্ছে জাভার কোড রান করার জন্য হচ্ছে দেখ, আমরা নরমালি কি এক্লিপসে রান করি না, এক্লিপস বা ডাইরেক্ট নোটপ্যাডে আমরা হচ্ছে কোড রান করতে পারি বা কমান্ড প্রম্পট দিয়ে বা টার্মিনাল যেটা বললো এই টার্মিনাল। সো এই যে টার্মিনাল বলেন বা কমান্ড লাইন বলেন, এগুলা দিয়ে আমরা কি করতে পারি, জাভা কোড ডাইরেক্ট রান করতে পারি। আর এতদিন আমরা কি করতাম, এক্লিপস দিয়ে লিখছি, এক্লিপস হচ্ছে একটা আইডি, এইটার একটা লাইন অনেক আগে লিখছিলাম জাভা সি, তারপর হচ্ছে ফাইলের নাম .java দিয়ে যদি ইন্টারপ্রেস করেন তাহলে হচ্ছে এই ফাইলটা অন হয়ে যাবে। এইরকম ভাবে এইখানে এই যে আর্গুমেন্টটা রান করতেছে, এখানে আমরা একটা কমান্ড লাইন .java দিলাম, এটা হচ্ছে আমাদের এই ক্লাসের নাম, তার মানে ফাইলের নাম কমান্ড লাইন .java। আর এইখান থেকে এই কমান্ড লাইনটা হচ্ছে আমি ভ্যালুগুলো পাস করে দিই আর্গুমেন্টের, যে কতগুলো আর্গুমেন্ট আমি পাস করতেছি, এন্ড দেন এই আর্গুমেন্টে বেসিক্যালি হচ্ছে আমার এই ভ্যালুগুলোতে চলে আসছে। সো আমি আর্গুমেন্টে
13 15 and 17 পাস করে দিচ্ছি ক্লাসের নাম ধরে, যে ক্লাস আর ক্লাসের করসপন্ডিং যে অ্যারের মধ্যে স্ট্রিং অবজেক্টগুলো থাকে এইটা আমরা কি পাস করতে পারি কমান্ড লাইনের মাধ্যমে, এই যে টার্মিনাল মাধ্যমে। এই জিনিসটা এখানে বলা আছে। সো যখন আমি 13 15 17 পাস করতেছি, সেই ইন্ডেক্সের ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 13 এ, পরের ভ্যালুটা হচ্ছে 15 এ, তারপরটা হচ্ছে 17 এ, অর্থাৎ আর্গুমেন্টের ফার্স্ট সেকেন্ড থার্ড করে হচ্ছে। এটা কি একটু ক্লিয়ার হচ্ছে? এটা একটু ওল্ড মানে অ্যাপ্রোচ কমান্ড লাইন দিয়ে করা, যেখানে হচ্ছে আমি জাস্ট আর্গুমেন্টের একটা কমান্ড পাস করলাম, বাট এটা দেখার জন্য আমি টার্মিনালে এই দুইটা হচ্ছে জাভার কমান্ড লিখলাম, কমান্ড লিখে সেকেন্ডটাতে আমি আর্গুমেন্টের ভ্যালুগুলো পাঠালাম, ইন্ডেক্সের ভ্যালুগুলো। প্রথম ইন্ডেক্সের ভ্যালু কত 13 পাঠাইছি, পরেরটা 15, তারপর 17। এগুলো কি হিসেবে থাকে? স্ট্রিং আর্গুমেন্ট হিসেবে যাচ্ছে। সো বেসিক্যালি আপনি যখন একটা ক্লাস ক্রিয়েট করেন, ধরেন ক্লাস এ ক্রিয়েট করছেন, এ এর আন্ডারে আপনি একটা কমান্ড লাইন পাঠাতে যাচ্ছেন। এ এর মধ্যে আপনি পাবলিক স্ট্রিং ভয়েড মেইন করছেন, এবং স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস। এখন আপনি এই যে ভ্যালুটা আছে এই আর্গস এর মধ্যে, অর্থাৎ আর্গসটা একটা স্ট্রিং টাইপের অবজেক্ট, এইটার মধ্যে আপনি কি করলেন যে আমি এ ক্লাসের মধ্যে তিনটা ভ্যালু পাঠাতে চাই আর্গস এর মধ্যে। তারপর আমি পাঠাতে চাই হচ্ছে 10 12 13, এই তিনটা পাঠাতে চাই। এখন আপনাকে কি করতে হবে? ফার্স্টে এই প্রিভিয়াস যে টার্মিনালে যে আমরা কোডটা রান করি, এটা ফার্স্ট লিখতে হবে জাভা কোড মানে জিসি, তারপর হচ্ছে আপনার ফাইলের নাম, আমাদের ফাইলের নাম কি ক্লাসের নাম অনুযায়ী থাকবে। সো ফাইলের নাম থাকবে a.java, রান করব। এটা হচ্ছে প্রথমে ফাইলটা রান করা শুরু করব। তারপর আমি কি করলাম, ফাইলের ভিতরে হচ্ছে এই যে a এর মধ্যে হচ্ছে আর্গুমেন্ট পাস করব। ফার্স্টে 10 12 তারপর 13। সো সে কি করবে, এই আর্গুমেন্ট যেটা এটার মধ্যে তিনটা লাইন চলে গেল, কমান্ড লাইন বা তিনটা হচ্ছে আপনার স্টেটমেন্ট চলে গেল। ওই স্টেটমেন্টগুলো যখন আমরা প্রিন্ট করতেছি ইন্ডেক্স, তখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এটা জাস্ট একটা টেক্সট বেস কাজ কমান্ড লাইনে। সো একটু জাস্ট দেখেন এটা কমান্ড লাইন আর্গুমেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। এটা তো অলরেডি আমরা জানি। কনসোল ইনপুট কি সিস্টেম অর্ডার প্রিন্ট এর মধ্যে আউটপুট, আর ইনপুট দিতে হয় কি সিস্টেম ইন দিয়ে, তারপর হচ্ছে দিতে হয়। সো এই জাভার ক্ষেত্রে, গুয়ের ক্ষেত্রেও হচ্ছে কাইন্ড অফ সেম ভাবে নিতে হয়, বাট গুয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা জায়গায় অ্যাপ্রোচ করে দেখতে পাবো। নেক্সট হচ্ছে গিয়ে এইটা জাস্ট হচ্ছে আপনাদের এখন একটা ইনপুট স্ট্রিমের কথা বলা আছে, ফাইলের কাজটা অনেকটা বলা আছে। ফাইলের কাজে যদি আমরা রিড রাইট অপারেশন করি, এটাকে আমরা হচ্ছে কিভাবে কাজ করতে পারি এটা দেখতে পাবো। এইখানে দেখেন ফার্স্টে যে কমান্ডটার কথা বলা আছে, যে এই একটু শুনেন, এইখানে ফার্স্টে এই ইনপুট আউটপুট প্যাকেজটা হচ্ছে আমাদের নিতে হবে, যে প্যাকেজটা দিয়ে বেসিক্যালি আমরা হচ্ছে সিস্টেম রিডের কাজ করব। এইখানে বেসিক্যালি আমরা কি করতেছি, কোন একটা ইনপুট নিচ্ছি কিবোর্ডের থেকে। So in line 7, buffer reader provides the readline method in line 10. So 7 এর এইখানে buffer reader যেটা আছে সেটা হচ্ছে একটা ইনপুট নেওয়ার জন্য দিচ্ছে, which enables the program to read from started input keyboard one line at a time. So enable করতেছি কি একটা ইনপুট নেওয়ার জন্য, কিবোর্ড থেকে একটা ইনপুট নেওয়ার জন্য buffer reader আছে। buffer reader বেসিক্যালি আমি যদি কোন একটা ফাইল নেই, ফাইলে যদি কোন একটা ইনপুট নিতে চাই, সেই কারণে হচ্ছে ইউজ করা হয়। ফাইল সম্পর্কে আইডিয়া আছে কারো? ফাইল হচ্ছে আমার একটা প্রোগ্রাম। আমি এতদিন যত প্রোগ্রাম করছি রেজাল্টগুলো টেম্পোরারি ছিল, আমি প্রোগ্রাম ক্লোজ করছি রেজাল্ট চলে গেছে, বা আমি প্রোগ্রাম রান করছি রেজাল্ট চলে আসছে এরকম। কিন্তু ফাইলটা হচ্ছে আপনার যে কম্পিউটার, এখানে পার্মানেন্টলি আপনি সেভ করে রাখবেন, বা পার্মানেন্টলি আপনি ইনপুটটা নিচ্ছেন, বা পার্মানেন্টলি আপনি আউটপুটটা শো করে রাখতেছেন, কোথাও একটা রাখতেছেন। ওই কারণে হচ্ছে আমরা ফাইলে, অর্থাৎ আমরা প্রোগ্রামটা ক্লোজ করার পরেও যাতে আমাদের রেজাল্টগুলো, আউটপুটগুলো বা ফাইলগুলো যাতে হারায় না যায়, এই জন্য আমরা পার্মানেন্টলি কাজ করি। সো এই পার্মানেন্টলি যখন কাজ করি, এটাকে আমরা তখন বলি হচ্ছে ফাইলের কাজ। আর এই ফাইলের ক্ষেত্রে যখন আমরা ইনপুট নেই, এখানে আমাদের একটা ক্লাস ইউজ করা লাগে, সেটা হচ্ছে বাফার রিডার ক্লাস। এই ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা এই ইনপুট নেওয়ার কাজটা করতে পারি। বাট এটার জন্য সবার আগে আমাদের কি ইনপুট আউটপুটের যে লাইব্রেরি, ওইটাকে হচ্ছে আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, যেটার নাম হচ্ছে java.io.start। স্টার্ট দেওয়া মানে হচ্ছে এর আন্ডারে যতগুলো আমার ক্লাস আছে সবগুলো হচ্ছে সেই ইম্পোর্ট করে নিয়ে আসবে।
তারপর বলতেছে লাইন 12 ক্লোজ দ্য বাফার রিডার দ্য রিড লাইন মেথড ক্যান থ্রো অ্যান আইও এক্সপ্রেশন সো দিস ইজ আ কোড ট্রায়াল। আচ্ছা এখানে আমরা জাস্ট একটু কোডটা দেখি কি বলতেছে। এইখানে ফার্স্টে ইনপুট দিয়ে আমি একটা সিস্টেম রিডার করছি। সিস্টেম রিডারের কাজ হচ্ছে সে একটা র বাইটস হচ্ছে নিবে ইউনিকোড ক্যারেক্টার। ইউনিকোড ক্যারেক্টার বুঝছেন, মানে আমরা অব্র ইউজ করি না, অব্র একটা ইউনিকোড। ইউনিকোড বলতে বোঝাচ্ছে যে এটা করসপন্ডিং এমন একটা কোড থাকে যেটা সবগুলা পিসি বুঝতে পারে মোটামুটি। বাট এই ইউনিকোড ক্যারেক্টারটা সে হচ্ছে রিড করে। এটা রিড করার জন্য আমাদের যে ক্লাসটা নিতে হয় এটা হচ্ছে ইনপুট স্ট্রিং রিডার, এন্ড এর আন্ডারে আমরা হচ্ছে কি করতেছি সিস্টেম.ইন দিচ্ছি, সরি সিস্টেম.ইন দিচ্ছি একটা ইনপুট নেওয়ার জন্য। এন্ড পরবর্তীতে বাফার রিডার ক্লাসটা আমি কল দিচ্ছি, এন্ড বাফার রিডার আমি হচ্ছে পাঠিয়ে দিচ্ছি কি এই যে রিড করার জন্য যাকে আমি হচ্ছে নিচ্ছি। তার মানে আমি একটা ইনপুট রিড করব, ইনপুটটা রিড করব। রিড করার জন্য আমি ইনপুট স্ট্রিং রিডার নিলাম, ওই স্ট্রিং রিডারের ক্লাসের যে অবজেক্ট এটা আমি বাফার রিডার পাঠিয়ে দিলাম। মানে বেসিক্যালি যে জিনিসটা হয় এখানে একটা ইনপুট আর আউটপুটের কাজ করা হয়েছে। বাফার রিডার আর ইনপুট স্ট্রিং রিডার দিয়ে আমি একটা ফাইলের ইনপুট নিচ্ছি, আর কিছুই না। সো এখানে আমাদের রাইট সামথিং এর করার পরে ইনপুট নেওয়ার জন্য হচ্ছে একটা রিড লাইন করলাম। সো রিড লাইন করে সে হচ্ছে একটা ইনপুট নিবে ওই ফাইলটাতে, তারপর হচ্ছে আমি রিড করে এটা হয়তো এখানে প্রিন্ট করলাম। তারপর আমি হচ্ছে কি করলাম এই যে ইন মেথডটা যে অন করে রাখছিলাম, সরি এখানে বাফার রিডারে এটা ক্লোজ করে দিলাম। তার মানে কাজ শেষ। সো আমি একটা ইনপুট নিয়ে একটা জায়গায় হচ্ছে রেখে দিলাম। সো বাফার রিডার নিয়ে জাস্ট কাজ করলাম, এটা আর কিছু না। এটাকে আমরা বলতে হচ্ছে সিস্টেম ইআরআর, মানে যদি আপনি বলতে চান যে প্রিন্ট স্ট্রিং কে বলি সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে কি আপনি ক্যারেক্টারগুলো নিচ্ছেন নিয়ে রাখতেছেন আর কি। সো এটা জাস্ট হচ্ছে লোড করতেছে করে রাখতেছে এরকম টাইপের। আচ্ছা নেক্সট একটু স্ক্যানার দেখি। এটা তো আমরা অনেকেই জানি স্ক্যানার। আচ্ছা এইগুলা তো নরমালি সবাই জানি, এগুলা এখানে দেওয়ার দরকার কি? আচ্ছা এখানে স্ক্যানার তো আমরা জানি। আচ্ছা এই জিনিসটা আপনাদের কাজে লাগবে। অনেকে বলতেছিলাম স্যার ফাইল নিয়ে আমরা অনেকেই কনফিউজ আছি, ফাইলটা আমরা একটা জানি। আমি বলতেছিলাম যে যদি সময় পাই তাহলে ফাইলটা আপনাদের দেখাই দেব। আচ্ছা একটু ফাইল সম্পর্কে আলোচনা করি, যেহেতু জাভাতে আমরা ফাইল পেয়ে গেছি একটু ফাইল নিয়ে আলোচনা করি। একটু আগেই বলতেছিলাম যে বেসিক্যালি আমরা যদি কোনো কিছু ডিরেক্ট পার্মানেন্টলি সেভ করতে চাই রাখতে চাই তখন হচ্ছে আমরা ফাইল নিয়ে কাজ করি। আর ফাইলের ক্ষেত্রে আমরা কয়েকটা অপারেশন করি। ফার্স্টে কি করি? ক্রিয়েট করি, ফাইল রিড করি, ফাইলে আপডেট করি অথবা ফাইলটা ডিলিট করি। এই চারটা অপারেশন করি, যেটাকে বলতেছে হচ্ছে ক্রুড। ক্রিয়েট, রিড, আপডেট, সব রাইট আর ক্রিয়েট সেম আর ডিলিট, মানে রাইট করা আর ক্রিয়েট করা সেম জিনিস। এটাকে হচ্ছে আমরা বলছি, অনেকে বলে ক্রুড, অনেকে বলে ক্রাড। সো ফাইলের ক্ষেত্রে এই চারটা অপারেশনই হয়। এখন আমরা ওয়ান বাই ওয়ান দেখি। টু অ্যাক্সেস আ ফিজিক্যাল ফাইল উই হ্যাভ টু ক্রিয়েট আ ফাইল অবজেক্ট। সো ফাইল যখন আমি ক্রিয়েট করব, ফাইল মানে কি একটা ফিজিক্যাল যে কোথাও সেভ থাকবে। এটাকে করার জন্য সবার আগে ফাইল টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যেখানে আমি অবজেক্ট ক্রিয়েট করে ওইটার মধ্যে ভ্যালুগুলো রেখে সেভ করব, which contains the address and name of the file. সো এটার মধ্যে কি থাকবে? নাম থাকবে আর হচ্ছে অ্যাড্রেস থাকবে, অর্থাৎ মেমরির কোন লোকেশনে আমি ফাইলটা ক্রিয়েট করলাম। The file reader class uses to read characters from a file, and the file writer class uses to write characters to a file. So reader class read করতেছে, writer class হচ্ছে write করতেছে। The print writer class is used to print and println method. So এই ফাইলের থেকে যদি আমি কোনো কিছু প্রিন্ট করতে চাই, অর্থাৎ ফাইল থেকে নিয়ে এসে যদি প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট মেথড আর println মেথডটা হচ্ছে ইউজ করতে হবে। আচ্ছা তারপর আমরা একটা কোডে দেখি ফাইলের। সবার ফার্স্টে যে জিনিসটা করতেছে এটা হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম রাইট ফাইলে, তারপরে মেইন মেথড করলাম। এইখানে আমরা ফাইল টাইপের একটা অবজেক্ট করতেছি। এখানে আমি বোঝাচ্ছি যে এখন যে কাজটা আমি করব এটা একটা ফাইল খুলব, ফাইল ওপেন করতেছি, যেটার নাম অবজেক্টে দিচ্ছি ফাইল, নিউ ফাইল দিয়ে এইখানে আমাকে অ্যাড্রেসটা দিতে হবে। এটা কি? ফাইল ক্লাসের একটা কনস্ট্রাক্টর। এটা মাথায় রাখবেন, কনস্ট্রাক্টরের ফার্স্টে কি দিতে হয়? আমি যেইখানে ফাইলটা সেভ করতে চাই ওইটার অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। এই অ্যাড্রেস, সাপোজ আমি সিতে খুলতে চাই বা home.foreign.java এই লোকেশনে খুলতে চাই, আর ফাইলটা কি নামে হবে এটা হচ্ছে সেকেন্ডে কমা দিয়ে দিতে হবে। সো দুইটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে আমি ফাইলের লোকেশনটা দিব আর আরেকটা হচ্ছে ফাইলের নামটা দিব। এইটা হলো নেক্সট আমাদের কি করতে হবে? ওই যে স্ট্রিমের কথা বলছিলাম যে যদি আমি কোনো কিছু রিড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে?
ইনপুট স্ট্রিং নিতে হবে ফাইলে কোনো কিছু ইনপুট দিতে গেলে, তারপরে বাফার রিড করে আমাকে ওই স্ট্রিংটা পাস করতে হবে, তারপরে আমি কোনো একটা অপারেশন করতে পারবো। সো ফার্স্টে কি করলাম, এই ফাইলে কোনো একটা কিছু ইনপুট নিব, সো ইনপুট স্ট্রিং রিডারের ক্লাসটা কল করলাম, তারপর বাফার রিডারের ক্লাসটা কল করে এখানে কনস্ট্রাক্টর আকারের মধ্যে কি দিলাম, এই আইএসআর অবজেক্টটা পাস করে দিলাম। এই বাফার রিডারের কাজ হচ্ছে সে এখানে ফাইল থেকে রিড করবে, রিড করে ফাইলে কিছু রাখবে অথবা ফাইল থেকে কিছু রাইট করবে এরকম কিছু। তারপরে প্রিন্ট রাইটার আউট, এই প্রিন্ট রাইটার আউট মেথডটা একটু আগে বলছিলাম খেলা আছে উপরের দিকে, ওই যে প্রিন্ট রাইটার ক্লাস ইজ ইউজড টু প্রিন্ট এন্ড প্রিন্টএলএন মেথড। সো প্রিন্ট মেথডগুলো ইউজ করার জন্য আমি কি করলাম, প্রিন্ট রাইটার যে ক্লাস এটা কল দিলাম, এটা আউট নামে একটা অবজেক্ট দিলাম, নিউ প্রিন্ট রাইটার। এইখানে বেসিক্যালি কি হয়, ফাইল রাইট করার জন্য আমি হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। সো ওইখানে আমাকে ফাইল রাইট টাইপের ফাইলটা দিতে হবে, ফাইলটা আমরা অলরেডি ওপেন করছি না, এই যে ফাইল, সো এখানে আমাকে ফাইলটা পাস করতে হবে। জাভাটা একটু কমপ্লেক্স, সিএটা একটু ইজি হয়, জাভাতে যেহেতু আমরা অবজেক্ট মেথড তারপর কনস্ট্রাক্টর ইউজ করি, সো এটা সবকিছু কম হয়, একটু দেখতে অন্যরকম লাগতে পারে। সো আমরা ফার্স্টে কি করলাম, রিড করার জন্য বাফার স্ট্রিং ফার্স্ট হচ্ছে ইনপুটের স্ট্রিং নিলাম, যে ফাইলে আমরা কোনো কিছু ইনপুট দিব, তারপরে ফাইলটা রিড করব, রিড করার পর আমি ফাইলে কোনো কিছু একটা রাখতে যাব প্রিন্ট করে। সো এর জন্য ফাইলের মধ্যে আমি ফাইলটা পাঠালাম, যে কোথায় রাখবো, ফাইল রাইটারের মধ্যে, কারণ ফাইল রাইটারের মধ্যে আমরা কি করতে পারি, ফাইল রাখবো, যে উপরে মনে পড়ছিল যেটা ফাইল রাইটার ক্লাস ইউজেস টু রাইট ক্যারেক্টারস টু আ ফাইল, তার মানে যখন আমি ফাইলের মধ্যে ক্যারেক্টার রাইট করতে যাব তখন আমাকে ফাইল রাইটার ক্লাসটা ইউজ করতে হবে। সো আমি নতুন ফাইল রাইটার ক্লাসে একটা অবজেক্ট পাস করতেছি, অবজেক্টটা কি, এই যে ফাইলটা যেটা আমি হচ্ছে ওপেন করছি উপরে, এই ফাইলটাতে আমি হচ্ছে ক্যারেক্টার রাখবো, এইজন্য এই ফাইলটা পাস করতেছি। এন্ড দেন সিস্টেম আউট ডট প্রিন্টএলএন রাইট স্ট্রিং। সো রাইট স্ট্রিংটা কি করলাম, প্রিন্টএলএন খেলাছে, প্রিন্টএলএন কি কাজ করে, প্রিন্ট রাইটার ক্লাস ইজ ইউজড টু প্রিন্ট এন্ড প্রিন্টএলএন মেথড, তার মানে এই প্রিন্টএলএন মেথডটা ইউজ করব, আমি ওখানে কোন একটা প্রিন্ট করব। তারপর স্ট্রিং str, এটার মধ্যে হচ্ছে রিড লাইন নিলাম, রিড লাইন খেলাছে কি জিনিস, কোন একটা ফাইল আমি রিড করলাম বা কোন একটা ইনপুট আমি হচ্ছে রিড করলাম, তারপরে ওই যে ওইটা আউটপুট হিসেবে পাস করলাম। দেখেন ইনে কি আছে, রিডার রিড করার জন্য, আর আউটপুট হচ্ছে আউট করার জন্য, তারপর হচ্ছে str টা পাঠাবো, অর্থাৎ এইখানে যে ভ্যালুটা আমি নিলাম ইনপুট, এই ইনপুটটা আমি হচ্ছে এখানে পাস করে দিলাম, তারপরে এটা ক্লোজ করে দিলাম ফাইলে। আর এইখান থেকে আমাদের একটা এক্সেপশন আসতে পারে, এইজন্য আমরা ট্রাই এন্ড ক্যাচ ব্লক ইউজ করলাম। দেখি খুব কমপ্লেক্স লাগতেছে, প্রচুর কমপ্লেক্স লাগতেছে না? জি স্যার। সি তে একটু ইজিয়ার থাকে, যেহেতু সি তে আমাদের ক্লাস আর অবজেক্টের কাজ থাকে না, এই কারণে ফাইলগুলো ইজিয়ার থাকে। ইনপুট স্ট্রিম রিডার, বাফার রিডার, এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি ল্যাবে করে আপনাদের 1 বাই 1 যখন দেখানো হবে, আমি ইনশাআল্লাহ যদি টাইম পাই তাহলে এগুলো দেখাবো, ওই টাইমটাতে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ইনপুট স্ট্রিম রিডার দিয়ে আমি কি করতেছি, এটা কেন ওপেন করতেছি, এই ক্লাসের অবজেক্ট কেন নিচ্ছি। বাট থিওরিটিক্যালি যদি বলেন, আমরা উপরে অলরেডি দেখতে পাচ্ছি যে ইনপুট স্ট্রিমারটা হচ্ছে আগেরটা দেখছিলাম, এই যে ইনপুট স্ট্রিমার রিডার রিডস ক্যারেক্টারস এন্ড কনভার্ট দ্য রো বাইটস ইনটু ইউনিকোড, তার মানে আপনি ফাইল থেকে যখন রিড করবেন ক্যারেক্টার তখন আপনাকে ইনপুট স্ট্রিমার লাগবে, বাফার রিডার থেকেও যখন আপনি এই কাজটা করবেন সেম ভাবে লাগবে। বাফার রিডারের দেখেন আমার 7 নাম্বার বলছে বাফার রিডার প্রোভাইডস দ্য রিড লাইন মেথড ইন 910 which enables a program to read from standard input keyboard। সো আপনি যখন কোনো কিছু ইনপুট নেবেন, ইনপুট কিবোর্ড থেকে নিয়ে ওই ফাইলে রাখার জন্য ট্রাই করবেন বা রিড করবেন, তখন আপনাকে বাফার রিডার লাগবে। অর্থাৎ ফাইলের সাথে যখন আমি কাজ করব তখন আমার নরমাল স্ক্যানার, নরমাল আউটপুটটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আর আমি হচ্ছে নরমালি কাজ করতে হবে না। সি তো আমরা সেম, নরমালি আমরা সি কি করতাম, স্ক্যানএফ নিতাম না, যখন আমরা ফাইলের ক্ষেত্রে স্ক্যানএফ নেই তখন এটা হয়ে যায় এফ স্ক্যান। সো সবগুলা ফাংশনে তখন একটু চেঞ্জ হয়। ফাইলের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট যে ইনপুট নেই, যেটা ইউজার থেকে নিয়ে কাজ করি, ওইভাবে করা যায় না, একটু চেঞ্জেস করা লাগে। সেম ভাবে প্রিন্টএফ এর ক্ষেত্রে আমরা এফ প্রিন্টএফ লিখতাম এরকম লিখে, এখানে আমাদের কিছু মানে ফাইলের নেম থাকতো, আবার স্ট্রিং এর নাম থাকতো, এরকম এটা একটা কনসেপ্ট ছিল। আবার কতটুকু ক্যারেক্টার আমি প্রিন্ট করব এটার একটা কনসেপ্ট ছিল, ওয়ান বাই ওয়ান। সো এইটা জাস্ট একটু মাথায় রাখেন যে বাফার রিডার আমার কি কাজ করতেছে, রিড লাইন মেথডটা দিচ্ছে, যেটা আমার কিবোর্ড থেকে এট এ টাইম একটা আমি ইনপুট নিচ্ছি, আর ইনপুট স্ট্রিমার কি করতেছে, ক্যারেক্টারগুলো রিড করতেছে। কোত্থেকে রিড করতেছে, এই যে আমি কিবোর্ড থেকে ইনপুটটা দিব, ইনপুট থেকে যে সে ফাইলে রাখবে তার জন্য আমাকে এটাকে ইউনিকোডে কনভার্ট করতে হবে। সো ইউনিকোডে কনভার্টের জন্য আমি এই স্ট্রিংটা অন করলাম যাতে সেই ইউনিকোড কনভার্ট হয়।
বাফার রিডার থেকে আমি কি করলাম, ওইটাকে রিড করলাম এন্ড লাস্টে ওইটাকে আমি যদি ফাইলে রাখতে চাই তাহলে ফাইলে রাখতে পারবো। ফাইলে রাখতে গেলে আমি কি করতে হবে, ওই যে আউট নামে হচ্ছে করতে হবে, যেটা ফাইল রাইট ক্লাসটা থেকে এই যে ফাইল। এখন এই ফাইল পড়ার সুবিধাটা কি বা ফাইল পড়ার কাজ কি, যখন আমরা জাভা GUI-টা করি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আমরা অনেকগুলো ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমরা অ্যারেতে ভ্যালুগুলো সেভ করতে পারি, আরেকটা হচ্ছে আমরা ফাইলের থ্রুতে পার্মানেন্ট ভ্যালুগুলো সেভ করে আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি। অর্থাৎ আপনার প্রজেক্টটা হবে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আপনার অ্যাপ্লিকেশনে যে যে কাজ করবেন আপনি যদি চান ওগুলো রেখে দিতে, ওগুলো আপনি রেখে দিতে পারবেন স্টোর করে। সো এই টাইপের কাজগুলো বা অ্যাপ্লিকেশনগুলো ইউজ করার জন্য আমাকে ফাইল জানাটা জরুরি। ফাইলের কোন অপারেশনে কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, এটা আমার জানা জরুরি। এন্ড তারপরে আপনাকে আরেকটা ওয়েতে করা যায় অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমি সেম GUI ইউজ করব, কিন্তু আমার ডেটাগুলো স্টোর হয়ে থাকবে ডেটাবেসে, যেটার মধ্যে অনেকগুলো টাইপ দেখি আমরা, MySQL দেখি, Oracle দেখতে পারি, এই দুইটাই বেসিক্যালি ইউজ হয়। সো ওইখানে ডেটাটা স্টোর হয়ে থাকবে ডেটাবেসে। আরেকটা হচ্ছে গিয়ে আপনাদের GUI এর মাধ্যমে না করে JSP যেটা আমরা বলি, জাভা সার্ভার পেজ, এই সার্ভার পেজ ক্রিয়েট করার মাধ্যমে আপনি HTML CSS ইউজ করে এন্ড জাভা ইউজ করে আপনি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারবেন। সো আমরা মোটামুটি ট্রাই করব JSP-টা দেখতে ল্যাবে, আর GUI-টা দিয়ে হচ্ছে আমরা ডাটাবেসেই করব। ফাইলটা আপনারা দেখে রাখতে পারেন এখান থেকে, কিন্তু আমরা ফাইলের মাধ্যমে করব না, আমরা বেসিক্যালি ডাটাবেসের মধ্যে করব। ডাটাবেস মোড রেস্ট্রিকশন থাকবে যে কোনো ইউজ করতে। আমি আপনাকে দেখাবো যে এটা ওইটাই ইউজ করেন। আপনি যদি নিজে থেকে করতে পারেন তাহলেও প্রবলেম নাই, তবে আমি JSP যখন করাবো ওরাকলে করাবো, আর যখন GUI করাবো তখন জ্যাঙ্গা করাবো, মানে আপনার MySQL করাবো। সো MySQL যখন করাবো দুইটাই যখন দেখবেন আপনি, আপনার কাছে যেটা সুবিধা ওইটাতে আপনি করতে পারবেন। সাধারণত আমরা এর বাইরে যাই না, JSP যখন করে JSP ওরাকল সার্ভারেই করাবো, JSP গিয়ে আমি MySQL করতে পারবো না। করতে পারবো, এমন না পারবো না, বাট কম্বিনেশনটা ম্যাচ করে না বা স্ট্যান্ডার্ড হয় না, তখন হচ্ছে গিয়ে আমরা ঠিক করি। বাট ডাটাবেস ডিপেন্ডস করে আপনার ডেটার উপর। আপনার ডেটা যদি কম হয় এক টাইপের ডাটাবেস ইউজ করি, হিউজ হলে অন্য টাইপের, যদি মিডিয়াম হয় তাহলে এক টাইপের। ডাটাবেস চুজিংটাও হচ্ছে একটা ফ্যাক্ট। আচ্ছা, ফাইলে একটু মোটামুটি মনে বলছি, দেখেন একটা স্ট্রিং থেকে যদি একটা ফাইল থেকে যদি আমি একটা স্ট্রিং রিড করি তাহলে আমাদের কি করতে হবে, এই কোডটা দেখলে মোটামুটি আমরা একটা ফাইলের কাজ বুঝবো। ফার্স্টে তো আমাদের ফাইলটা ওপেন করতে হবে। তো সবার ফার্স্টে ফাইল টাইপের ফাইল নামে একটা অবজেক্ট নিলাম, নিয়ে এখানে আমি লোকেশন আর হচ্ছে কোন ফাইলটা এটা দিলাম। নেক্সট বাফার রিড করতে হবে, কারণ আমি রিড অপারেশন করব। বাফার রিড করে আমি কি করব, এই ফাইলটা পাস করে দেব, যে এই ফাইল রিডারের ফাইলটা আমি কাজ করব। দেন str এর এখানে ইন রিড লাইন দিয়ে আমি হচ্ছে কি কতক্ষণ রিড করব কোথায়, str এখানে আমি স্ট্রিংটাকে প্রিপেয়ার করলাম যে আমি একটা ফাইল থেকে রিড করব। আচ্ছা, যতক্ষণ না পর্যন্ত স্ট্রিংটা নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কি করতে থাকবো, আমি হচ্ছে রিড করতে থাকবো। আর রিডটা কই রাখতে থাকবো, এই যে সিস্টেম অর্ডার প্রিন্ট লাইন করে রিডের মাধ্যমে ক্লাস str করব। সো যতক্ষণ নাল না হচ্ছে ততক্ষণ ক্যারেক্টারগুলো চলে আসবে। আমরা কি জানি স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টার নাল থাকে না, এটা জানি। সো আপনার যদি একটা স্ট্রিং থেকে ফাইলে হ্যালো, এটা লাস্টে অবশ্যই একটা নাল ক্যারেক্টার আছে। সো যতক্ষণ নাল না পাচ্ছে সে কি করবে, 1 বাই 1 হচ্ছে প্রিন্ট করতেছে। সো প্রিন্ট করে আপনাকে দেখাবে। আর লাস্টে হচ্ছে গিয়ে আপনি যখন কমপ্লিট করে ফেললেন str ইন রিড লাইন দিয়ে দিলেন যে আমি এখন কমপ্লিট করে ফেলছি, আর তারপর ফাইলটা ক্লোজ করে দিলেন। আর এইখানে একটা এক্সেপশন দিয়েছে যে ফাইল নট ফাউন্ড। যখন এইটা মনে এক্সেপশনে আমরা করছিলাম একটু, যে আমি যদি কোন একটা ফাইল ওপেন করতে চাই বা রাইট করতে চাই, ওই ফাইলটা যদি আমার ডেস্কটপে নাই থাকে তখন সেই এক্সেপশনটা ক্রিয়েট করবে যে এই ফাইলটা পাওয়া যাচ্ছে না। সাপোজ আপনি ফাইলের নাম দিলেন mytext.txt, লোকেশন দিয়ে আপনি ফাইলের নাম দিয়ে দিয়েছেন .txt। এখন এই নামে কোনো ফাইল আপনি ক্রিয়েটই করেন না, তাহলে কি আসবে না, একটা এক্সেপশন ক্রিয়েট হবে। ওই এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য হচ্ছে এই ক্যাচটা দেওয়া এন্ড এখানে বলা ফাইল নট ফাউন্ড। এইটা বোঝা গেল? সো এইটা মোটামুটি হচ্ছে ফাইলের রিড অপারেশন আর রাইট অপারেশন আমরা দেখব। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট উইন্ডো কিটা হচ্ছে বেসিক্যালি আমরা দুইতে করি। এই জিনিসগুলো আপনাদের প্র্যাকটিক্যালি দেখলে আপনারা বেশি এক্সপার্ট হবেন। সো থিওরিটিক্যালি জাস্ট একটু মাথায় রাখেন, প্র্যাকটিক্যালি দেখলে আরো বেশি ভালো বুঝবেন যে কিটগুলো আপনি যখন
ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখবেন যে কোনটা কি, কোনটা দিয়ে আমি কোন বাটন কাজ করতেছি, কিভাবে নিয়ে আসতেছি, এগুলো যখন দেখবেন তখন আরো বেশি বুঝতে পারবেন। বেসিক্যালি উইন্ডো কিট হচ্ছে কিছু গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ করার জন্য নিয়ে আসা লাগে, কারণ এখানে কিছু অপশন আছে যেখান থেকে আপনি বাটন ক্রিয়েট করতে পারেন, বা হচ্ছে কিছু হাইট ওয়েট দিয়ে হচ্ছে কি একটা ফ্রেম ক্রিয়েট করতে পারেন, ওগুলোর জন্য হচ্ছে করা হয়। এইখানে জাস্ট আমি একটা নরমাল জিনিস দিয়ে রাখি যে ফার্স্টে আপনাদের যদি কোনো বই ইউজ করেন, ফার্স্ট সাইড হচ্ছে একটা ফ্রেম, ফ্রেমের আন্ডারে থাকে প্যানেল, প্যানেলের মধ্যে হচ্ছে আমাদের ডিজাইনগুলো করা লাগে, তাতে কিছু বাটন দিবেন, কিছু টেক্সট দিবেন, নেক্সট পেজে যাওয়ার অপশন দিবেন। এরকম প্যানেল ফ্রেম থাকে, প্যানেল ফ্রেম ক্রিয়েট করে তারপর আমাদের হচ্ছে ডিজাইনগুলো করা শুরু করতে হবে। আচ্ছা, তারপরে এই যে ফ্রেমটা ক্রিয়েট করলো, ফ্রেমের মধ্যে তারা হচ্ছে কিছু প্রপার্টিজ দিয়ে দিয়েছে যে এখানে এই ফ্রেমটার মধ্যে সাইজ হবে 400 × 400, মানে হাইট হবে 400 পিক্সেল, তারপরে উইডথ হবে 400, আর ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি লাল থাকবে, কালারটা রেড, আর লেআউটটা লাল। এখানে অনেকগুলো লেআউট থাকে, অ্যাবসলিউট লেআউট, নাল লেআউট, তারপরে হচ্ছে কাস্টম লেআউট, এরকম অনেকগুলো লেআউট আছে। সো কোন লেআউট আপনারা ইউজ করবেন? নরমালি আমরা হচ্ছে অ্যাবসলিউটটা ইউজ করি এই জাভা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সো এই লেআউটটা ইউজ করে আমরা কাজ করি। আর এইখানে পরবর্তীতে যে প্যানেলটা ক্রিয়েট করা হলো ফ্রেমের আন্ডারে, অর্থাৎ আমি ফার্স্টে ফ্রেম ক্রিয়েট করলাম। ফ্রেম মানে হচ্ছে এইটুকু আমার ফ্রেম, এখানে একটা ক্রস বাটন থাকবে, এখানে ক্রস বাটন থাকবে যে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্রস, এটা হচ্ছে ফ্রেম। ফ্রেমের মধ্যে আমি আমার পেজ ক্রিয়েট করলাম অ্যাপ্লিকেশনের, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্যানেল। এই প্যানেল ক্রিয়েট করলাম, এই প্যানেলের মধ্যে আমার যে যে কম্পোনেন্টস গুলো লাগে এগুলো হচ্ছে আমরা রাখি। সো প্যানেল ছাড়া কিন্তু আমি ডিরেক্ট ফ্রেমে কম্পোনেন্টস রাখতে পারবো না। সো এই প্যানেলের সাইজ দিলাম 150 × 150, তার মানে 150 × 150 হাইট উইডথ, এটা দিয়ে প্যানেল ক্রিয়েট করা হয়েছে। আর কি পরবর্তীতে কিছু করা হয়েছে? হ্যাঁ, তারপরে এই প্যানেলেরও হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে গ্রিন কালার, তার মানে আপনার এই পুরো ফ্রেমটা থাকবে রেড, তার আন্ডারে গ্রিন কালার একটা প্যানেল দেওয়া হয়েছে। দেন ওইটাতে হচ্ছে অ্যাড করা হয়েছে, এই ফ্রেমের মধ্যে অ্যাড করা হয়েছে প্যানেলটা, যে প্যানেলটা আমি ক্রিয়েট করলাম ওটা এই ফ্রেমের মধ্যে অ্যাড করা হয়েছে। আর লাস্ট হচ্ছে এই ফ্রেমের ভিজিবিলিটিটা ট্রু করে দেওয়া হয়েছে, যাতে ফ্রেমটা দেখা যায়। ভিজিবিলিটি নরমালি বাই ডিফল্ট আমরা যদি না দেই তাহলে ফলস থাকে, সো আমাকে ভিজিবিলিটি ট্রুটা করে দিতে হবে। আর এরপরে হচ্ছে আমরা এইখানে যে কাজগুলো হয়েছে, এখানে উইন্ডো ক্লোজিং এর একটা কাজ করেছে। এটা আমাদের এইভাবে না দেখাইলে ক্রস দিলে ব্যাকগ্রাউন্ডে একটা লাল ছিল, এটা ক্রস জাস্ট এইরকমই চিন্তা করেন যে একটা ক্লোজ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে যে ক্রস থাকে এক্সিট করার জন্য হচ্ছে দিল। এইগুলো উইন্ডোগুলো না দেখলে আপনারা বুঝবেন না, ওপেন করার, ডিঅ্যাক্টিভেট করার, অ্যাক্টিভেট করার। এটা আমি ল্যাবে আপনাদের দেখাবো, তাহলে ওয়ান বাই ওয়ান ভালোভাবে বুঝতে পারবেন। এখন এখানে জাস্ট মুখে মুখে বললে দেখায় লাভ নেই, আপনারা এই জিনিসটা ক্যাচ করতে পারবেন না। এডব্লিউটি নিয়ে প্রবলেম, এটা কি দরকার আছে? হ্যাঁ অবশ্যই, কিন্তু শুধু সুইং দিয়ে তো পুরো পারা যায় না, এডব্লিউটি লাগে। এডব্লিউটি লাগে, এটা তো কোনো সিস্টেম হয়ে গেছে। এডব্লিউটি সুইং এর হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক টাইপের একটা জিনিস। অ্যাবস্ট্রাক্ট উইন্ডো ইভেন্ট করার জন্য স্যার এডব্লিউটি লাগে। হ্যাঁ, ইভেন্ট লিসনিং করার জন্য, মাউস ক্লিক করে আপনি যাওয়ার জন্য, আপনি যে বাটনটা এন্টার প্রেস করবেন এগুলোর জন্য, অ্যাক্টিভ লিসনার, অ্যাকশন লিসনারের জন্য এগুলো থাকে। যাই হোক, আজকে একটু দেখালাম, এগুলা মনে হয় আপনাদের একটু কমপ্লেক্স লাগতেছে, ল্যাবে যখন একটু দেখাবো ইজি হবে। আচ্ছা, এই পর্যন্ত রাখি। স্যার